কমলাপুরে উপচে পড়া ভিড়, ট্রেনের ছাদে ঝুঁকির যাত্রা, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটাই শুনশান সচিবালয়, কর্মব্যস্ত জরুরি সেবায় নিয়োজিতরা। নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, এবারের জামাতে শামিল হতে পারবেন ৮৫,০০০ মানুষ। আবারও স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র এমপিদের বিভক্তি, শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। হুমায়ুন আজাদ হত্যায় ফাঁসির আসামি নূর মোহাম্মদ গ্রেপ্তার, ভুয়া পাসপোর্ট করে পাড়ি জমিয়েছিলেন সৌদিতে। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঈদের বাকি আর মাত্র একদিন, কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ছাদেও ঘরে ফিরছেন অনেকে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে গার্মেন্টস ছুটি হওয়ায় চাপ বেড়েছে। এদিকে বাস টার্মিনালগুলোতে মানুষের চাপ বাড়ায় ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। আহমদ বাবুর প্রতিবেদন। ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশন, তিল ধরনের ঠাঁই নেই স্টেশনে। ট্রেন আসার সঙ্গে সঙ্গে শুরু হয় যুদ্ধ। অনেকেই উঠেছেন ছাদেও। কষ্ট হলেও বাড়ি যাওয়ার আনন্দে ভাসছেন ঘরমুখী মানুষ। জীবনের ঝুঁকি আছে, তাও বাড়ি তো যাইতেই হবে। দূরের রাস্তা উত্তরবঙ্গ, আমরা যাচ্ছি, এটাই আনন্দ, আত্মীয় স্বজন আছে। বড় ধরনের শিডিউল বিপর্যয় নেই ট্রেনে। পরিবারের সঙ্গে ঈদ করতে যেতে পেরে খুশি যাত্রীরা। ভেবেছিলাম আমরা অনেক ভোগান্তিতে পড়বো, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার সবকিছু অনেক স্বচ্ছ ছিল। এই যে কষ্ট করে এখন উঠছি, আমার উঠতে ব্যাগ ছিঁড়ে গেছে ভাই, সত্যি কথা বলতেছি। আর এত জাম, আমার পকেটে হাত দিয়েছে, পকেট মারে আমি দৌড়ে ফেলছিলাম, ভাগ্য ভালো আমার। ভাইয়ার টিকিট গাড়িটাও কষ্ট করে যাইতে হচ্ছে, বাচ্চা কাছে দেশে রাইখা আসছি। স্টেশন ম্যানেজার জানান, বুধবার ঈদ না হলে ১০ তারিখে অনলাইন ও স্টেশন থেকে টিকিট পাওয়া যাবে। এখন পর্যন্ত কোনো রকম সিজন তো অনেক পরের কথা, এখন পর্যন্ত তেমন কোনো বিলম্বের ঘটনা ঘটেনি। এই পর্যন্ত যে সকল ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো যথাসময়ে এবং নিরাপদে ঢাকা ছেড়েছেন। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাস। গাবতলী বাস টার্মিনালে কিছু পরিবহনে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। পাটুরিয়া ঘাট আগের ভাড়া ছিল ১৮০ টাকা, এখন নিচ্ছে ৩০০ টাকা। আপনি সবাই যাওয়া হচ্ছে, আমি তাই করতেছি, ৩০০ টাকা করে ভাড়া নিতেছে। এমনি নর্মাল ভাড়া ১৫০ থেকে ১৮০ টাকা নেয়, এখন সে ভাড়া নিচ্ছে ৩০০ টাকা। পরে বিআরটিএ ও মালিক সমিতির অভিযানের পর সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয়। চালক এবং যে সহকারী যিনি আছেন তার সাথে কথা বলে এবং যাত্রীদের সাথে কথা বলে আমরা ভাড়াটা যে ২০০ টাকা বা যে সরকারি যে ভাড়াটা সেটা নির্ধারণ করে সেটা ঠিক করে দিয়ে আমরা গাড়িটা ছাড়তে বলেছি। এর আগে তারা গাড়ি ছাড়ার কোনো সুযোগ নেই। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত দিচ্ছে তার বাইরে এক কিঞ্চিত কোনো নড়চড় হবে না, যেই ভাড়া বেশি নেব তার বিরুদ্ধে ব্যবস্থা। তবে যারা অগ্রিম টিকিট নিয়ে বাসে যাত্রা করছেন তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। না অতিরিক্ত কোনো ভাড়া নেয়নি, বলছে যে আপনারা খুশি হয় যদি কিছু দেন সেটা আলাদা বিষয়। নগে আগে ৭০০ টাকা ছিল, এখনো ৭০০ টাকাই। বাস টার্মিনালগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। বিভিন্নভাবে আমরা নজরদারি রাখছি যাতে মানুষ নির্বিঘ্নে গাবতলী বাস টার্মিনাল দিয়ে তারা তাদের গন্তব্যে নিশ্চিন্তে পৌঁছাইতে পারে এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়। এজন্য নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। সড়ক মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও আছে যাত্রীদের। ভোগান্তি কমাতে মহাসড়কে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করেছেন খুরশিদ আলম মুকুল। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের সাথে বেড়েছে গাড়ির চাপ। অনেকে আবার গণপরিবহন না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন ট্রাক অথবা পিকআপ ভ্যানে। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও।
গাড়ি ঘোড়ার চাপ কম, মানুষের চাপ বেশি। রাস্তাতে প্রচুর জ্যাম আর ভাড়া নিচ্ছে অতিরিক্ত, যে ভাড়া 500 টাকায় ভাড়া যাচ্ছে 1000 টাকা। ভাড়া মনে করেন আমরা যেখানে যাই সচরাচর 350 400, এখানে যেতে 500 600 কেমনে যায় না। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে, তবে এখানেও বাড়তি ভাড়ার অভিযোগ। 900 টাকা ভাড়া চাচ্ছে, এখন 700 টাকা দিতে হবে, আগের তুলনায় একটু বেশি ভাড়া। তুমি যাবে সাতক্ষীরা, ভাড়া 900 টাকা আমরা অতিরিক্ত নিতে আসি না। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাত থেকে পারে গাড়ির চাপ, সৃষ্টি হয় 15 কিলোমিটার যানজটের। বিভিন্ন জায়গায় যানজট, খুব কষ্ট হয়েছি। ঈদ যাত্রা শুরু হয়েছি ভোর 3টায়, কিন্তু ঘন্টার পর ঘন্টায় আমরা জ্যামে আটকায় আছি। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, 1-1.5 ঘন্টা হয়ে গেছে জ্যামে পড়ে গেছি। তবে ভোগান্তি নেই সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে। এ পথে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন উত্তরের মানুষ। প্রতি আসতে আমাদের অনেক সময় কেটে যায়, কিন্তু দেখা যাচ্ছে এবার 2 ঘন্টার ভিতরে আমরা চন্দ্রা থেকে এবং কটা চলে আসছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারছি, রাস্তা ফাঁকা ছিল। পাটুরিয়া ফেরিঘাটে যানবাহন ও যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি। পাটুরিয়া ও দৌলতদিয়া সব ঘাটেই চালু রয়েছে, চলছে 17টি ফেরি ও 20টি লঞ্চ। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন মানুষ, ব্যস্ততাকে পেছনে ফেলে পরিবারের কাছে যাচ্ছেন সকলে। শেষ কর্মদিবসে তাই হাতের কাজ গুছিয়ে চটজলদি বাড়ি পথে যাত্রা। ঈদের খুশি ভাগ করে নিতে চান প্রিয়জনদের সাথে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। ঈদের আগে শেষ কর্মদিবস। এবছর ঈদ উল ফিতর আর পহেলা বৈশাখ দুয়ে মিলিয়ে দীর্ঘ ছুটি পেয়েছেন চাকুরিজীবীরা। কর্মচাঞ্চল্যে সবচেয়ে ব্যস্ত রাজধানীর সচিবালয়ে তাই ছুটির আমেজ। অনেকে সোমবার থেকেই ছুটি নিয়েছেন, অনেকে মঙ্গলবার ঈদের আগে শেষ কর্মদিবসে নিচ্ছেন প্রস্তুতি। আমরা যেহেতু সরকারি চাকরি করি, আমাদের কাজটাকে প্রাধান্য দিতে হবে। গ্রামের বাড়িতে যাব এবং ঈদ করব মজা করে সবাইকে নিয়ে। যে এখনই একটু ঈদ ফিল হচ্ছে যে কালকে থেকে ছুটি থাকবে, পরশুদিন ঈদ হবে ইনশাআল্লাহ। আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি হচ্ছে পহেলা বৈশাখ, সেই ঈদের ছুটির সাথে এই ছুটিটা অ্যাড হয়ে গেছে, এজন্য আমরা খুবই আনন্দিত। সারা বছর সচিবালয়ে মানুষের আনাগোনায় ভরপুর থাকলেও ঈদের আগে অনেকটাই শুনশান। তবে ব্যস্ত স্থানীয় সরকার, স্বরাষ্ট্র কিংবা নৌ পরিবহনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো। আমাদের এলজিআরডি মন্ত্রণালয় একটা বড় মিনিস্ট্রি, এখানে বেশিরভাগ কর্মকর্তারাই কাজ করছেন। আমার মনে হয় এখানে প্রায় 20% কর্মকর্তা হয়তো বা বাড়ি যাবেন। মন্ত্রণালয় তো কাজ আছেই, যেহেতু আমাদের নৌ রুটগুলো দেখতে হয়, ফেরিগুলো দেখতে হয়, এই সংক্রান্ত কমিটি করে দেওয়া আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে আমাদের 24 ঘন্টাই আমাদের ডিউটি, তারপরেও আনন্দ হচ্ছে, বাড়ি যাব, পরিবারের সাথে ঈদ করব। তবে যে কোনো সময় যে রাষ্ট্রের প্রয়োজনে, অফিসের প্রয়োজনে দায়িত্ব নিয়েও সচেতন থাকব। ঈদের আনন্দের দিনগুলো পরিবারের সাথে কাটিয়ে আবারও কর্মব্যস্ততায় মুখর হবে রাজধানী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জঙ্গি তৎপরতার তথ্য না থাকলেও জাতীয় ঈদগাহে জামাতের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন ডিএমপি কমিশনার। আর দক্ষিণ সিটি মেয়র জানালেন, জাতীয় ঈদগাহে জামাতের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাসেল খানের রিপোর্ট। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কয়েক লাখ মুসল্লি ঈদের নামাজ পড়তে পারবেন এই ঈদগাহে। ঈদগাহের সার্বিক ব্যবস্থাপনা দেখতে গিয়ে ঢাকা দক্ষিণের মেয়র জানান, এবার 25,400,000 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসাথে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মূল প্যান্ডেলের বাইরেও যেন আরও 50,000 মানুষ নামাজ পড়তে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে। এখানে 35,000 মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সকল রকম ব্যবস্থা, সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি যে কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবেই আমরা তথ্য পেয়েছি। তবুও যদি কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। পুরোটাই আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি এবং কোনো রকম যেন কোনো পানি পড়তে না পারে এবং কোনো দুর্ভোগ যেন না হয়, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নিয়েছি। এরপর মাঠের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঈদগাহে যান ডিএমপি কমিশনার।
তিনি জানান, ঈদ জামাতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে, যা অস্থায়ী কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে। দুর্ঘটনা ঘটতে পারে বা এই ধরনের কোনো শঙ্কা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। তাদের সাথে যে জঙ্গি সংগঠনটির সম্পর্ক ছিল সেটিও এখনো আর পরিলক্ষিত হচ্ছে এমন কোনো খবর আমাদের কাছে নেই, এবং কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছে। এদিকে জাতীয় ঈদগাহের পাশাপাশি সারা দেশে প্রতিটি ঈদগাহের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। জাতীয় ঈদগাহ সহ গুরুত্বপূর্ণ ঈদগাহসমূহ ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম সার্বক্ষণিকভাবে নিয়োজিত করা থাকবে। গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণী বিতান ও জনসমাগমপূর্ণ এলাকায় স্ট্যাটিক টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে করে সাধারণ জনগণ উৎসবমুখর পরিবেশ এবং নিরাপদে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ভোটের পর আবারও তীব্র হয়ে উঠেছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র এমপিদের অভ্যন্তরীণ বিরোধ। অন্তর্দ্বন্দ্ব কমাতে উপজেলা নির্বাচন সামনে রেখে সিরিজ বৈঠক করছে দলটি। এর মাধ্যমে বিরোধ কমিয়ে নিজেদের সৌহার্দ্য বাড়ানো সম্ভব মনে করছেন নীতি নির্ধারকরা। অন্যথায় শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। প্রণব চক্রবর্তীর বিশেষ রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করে তুলতে উৎসাহ দেওয়া হয়েছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার, যার মধ্যে ভোটের লড়াইয়ে জিতেও এসেছেন 59 জন। নির্বাচনের পর স্বতন্ত্র এমপিরা যখনই এলাকায় অবস্থান নিতে যাচ্ছেন, তখন আবারও প্রতিপক্ষ গত সংসদের এমপিরা। এর ফলে এলাকায় বিভক্তি এখন স্পষ্ট। ঘটছে মারামারি, হানাহানির মতো ঘটনা। গৃহদাহ দূর করে মিলেমিশে দল এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে সব বিভাগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক বৈঠকে কঠোর অবস্থানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। হয়তো নিজেরা গোলমাল করবেন, এক একজনের এক এক রকম দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা দলকে সংকটে ফেলে। তবে এলাকাভিত্তিক এই সংকট দূর করতে জনপ্রিয়তা যাচাই করার দাবি তৃণমূল নেতাদের। সবাই এখানে যোগ্য, এখানের মধ্যে যোগ্যতাটা কে মানে মাপকাঠিটা কে? কেন্দ্রীয় নেতৃত্ব যাতে ভবিষ্যতে কোনোভাবে যাতে কোনো জেলায় যাতে ইন্ধন না দেয় সেই দিকে চিন্তা রাখতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সংগঠন নেবে কঠোর সিদ্ধান্ত। সংগঠনের যে চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন, ইউনিটি যারা ব্রেক করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম আশা করেন, ধারাবাহিক এই বৈঠকেই ঘুচবে অভ্যন্তরীণ সব মতবিরোধ। ভুল বোঝাবুঝিটা একটু বেশি হয়েছে, অথবা যেখানে সংঘাতে পরিণত হয়েছে, এই সকল জায়গাগুলোকেও কিন্তু অনেকটা আমরা নিরসন করতে সক্ষম হয়েছি। জনগণের সমর্থন নিয়েই আমরা নির্বাচিত হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করি। আবার সেখানে ভুল বুঝাবুঝি, মতভেদ, মতদ্বৈততা থাকতেই পারে, আবার সেটা আমরা দূরও করতে পারি। এটাই হলো আওয়ামী লীগের বিশেষত্ব। উন্নয়ন অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রেখেই নেতাকর্মীদের জনগণের পাশে থাকার তাগিদও দেয়া হচ্ছে এসব বৈঠকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU। মঙ্গলবার ভোরে রাজধানী বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 2004 সালে ডক্টর হুমায়ুন আজাদকে হত্যার উদ্দেশ্যে হামলায় সরাসরি অংশ নিয়েছিল এই জঙ্গি। এরপর জঙ্গি বিরোধী অভিযান জোরদার হলে নূর মোহাম্মদ গা ঢাকা দেন। পরে ভিন্ন নাম ও ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করে সৌদি আরবে পাড়ি জমান। এরপর থেকেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন নূর মোহাম্মদ। পরিবারের সাথে ঈদ করতে দেশে আসবেন এমন খবর পাওয়ার পরই মঙ্গলবার বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় ATU সদস্যরা এবং তাকে আটক করেন। আপনারা কষ্ট করে আসেন, সে কিভাবে গিয়েছিল, পাসপোর্টটা কারা করেছিল, কে দায়ী ছিল, এটা আমরা দেখব। এবং যদি অবশ্যই এখানে কারো সহযোগিতা যদি থেকে থাকে, ইভেন পুলিশ সদস্য হোক,
চেয়ারম্যান হোক, এলাকার চেয়ারম্যানেরও সনদপত্র লাগে, বা পাসপোর্ট ডিপার্টমেন্টের হোক, যাদের যাদের আছে সেটা আমরা দেখব। স্বাস্থ্যসেবা পরিস্থিতি তদারকিতে ঈদের সময় আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতালে যাবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্তলাল সেন। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন মন্ত্রী। ঢাকা এবং ঢাকার বাইরে দায়িত্বে নিয়োজিতরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা তা তিনি মনিটর করবেন। মন্ত্রী বলেন, সামনে ঈদুল ফিতর এবং এর পরপরই নববর্ষ। ছুটিতে রোগীরা যেন সুচিকিৎসা থেকে বঞ্চিত না হন সেই বিষয়ে নজর রাখবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেঙ্গু মশার উপদ্রব রোধে নগরবাসীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। আমি সবসময় একটা কথা বলি যে আমি যেরকম চিকিৎসকদের সুরক্ষা দিব, আবার সাথে সাথে প্রত্যেক পরিচালক, হাসপাতাল, ইনস্টিটিউট, উপজেলা সবাইকে আমি যেন হাসপাতাল বন্ধের সময় উন্নত খাবার দেওয়া হয়। কারণ হচ্ছে তখন সব দোকানপাট বন্ধ থাকে, সবাই খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, এবং চিকিৎসা যাদের ডিউটি আছে যাতে কোনো ব্যাহত না হয় সেই জন্য আমি নিজে সেটা মনিটর করব। আমি কখন কোথায় কোন হাসপাতালে যাব আমি কাউকে বলবো না, বাট আমি নিজেই এই কয়দিন আমি হাসপাতালগুলো মনিটর করব। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও আছে। রাশিয়ায় তৈরি পোশাক ও পাটজাত পণ্য রপ্তানির আরও বেশি সুযোগ নিতে চায় সরকার। সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিয়েম্যানচিচস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই আশাবাদ জানান বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মন্ত্রী জানান, এক্ষেত্রে দুই দেশে বাণিজ্য মেলা করার বিষয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি নানক বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার বড় অবদান আছে। রাশিয়া দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আগামীতে তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশাবাদ জানান তিনি। চলতি মাসের মধ্যে জলদস্যুদের কবল থেকে 23 জন নাবিকসহ জাহাজ এমভি আবদুল্লাহকে ফিরিয়ে আনা হবে। সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ডিপার্টমেন্ট শিপিং বা তারা সার্বক্ষণিকভাবে আমাদের নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখতেছে, কথাবার্তা হচ্ছে, তারা ভালো আছে। আলোচনাগুলো হচ্ছে দস্যুদেরকে যারা সঙ্গে চলাফেরা করে সেই ধরনের মানুষ দিয়ে সেটা করে। সময় দেওয়া খুব কঠিন, তবে আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। হোটেল মোটেলগুলো সাজছে নতুন সাজে। আগাম বুকিং হয়েছে 70% বেশি হোটেল মোটেলের কক্ষ। পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। এ দৃশ্য রমজানে পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকতের। পর্যটকদের আনাগোনা নেই শহরের 5 শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউজেও। তবে সামনে ঈদ এবং পহেলা বৈশাখের ছুটিতে আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায় সাগর পার। ইতিমধ্যে পর্যটকদের বরণে প্রস্তুতি শেষ করেছে হোটেল মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো। চাহিদার কথা মাথায় রেখে দোকানপাটগুলোতে তোলা হচ্ছে নতুন পণ্য। পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসবেন। যেহেতু ঈদের এক সপ্তাহ প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে আসবে, বুকিং দিয়ে না আসলে হোটেল ব্যবসায়ীদের এবং আপনাদের দুজনের জন্যই কষ্টকর এবং কক্সবাজারবাসী দুর্নামের শিকার হয়। পর্যটকদের চাপে অতিরিক্ত ভাড়া আদায় এবং হয়রানি বন্ধে অনলাইনে আগাম খোঁজ খবর নেওয়ার পরামর্শ হোটেল মোটেল মালিক সমিতির। কক্সবাজার পর্যটন এলাকায় হোটেল রেস্টুরেন্টের সাজসজ্জার কাজ অলরেডি শেষ পর্যায়ে। আমরা পর্যটক বরণের জন্য রেডি হয়েছি। বিচে এবং রাস্তায় যাতে অতিরিক্ত কোনো ধরনের হয়রানি না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। জেলা প্রশাসন, জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে একটা ট্রান্সপোর্ট করা হয়েছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে বাড়তি প্রস্তুতি নিয়েছে পুলিশ। পর্যটকরা আসবে নিরাপত্তায় এবং সুন্দরভাবে যেন ওনাদের উদযাপন করতে পারে, আমাদের টুরিস্ট পুলিশ ওনাদের প্রত্যেকটা হাতের নাগালেই থাকবে এবং আমরা সার্বিক সহযোগিতা আমরা প্রদান করব। 10 থেকে 14 এপ্রিলের টানা ছুটিতে 8 লাখ পর্যটকের সমাগম হওয়ার আশা পর্যটন সংশ্লিষ্টদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা।
ঈদ উৎসবকে রাঙাতেই নিজেদের প্রিয় ব্র্যান্ডের পণ্য কিনেন ফ্যাশন সচেতন ক্রেতারা। এই শৌখিন শ্রেণীকে টার্গেট করে নিজেদের নতুন শৈলী নিয়ে হাজির হয় দেশ সেরা পোশাক ব্র্যান্ডগুলো। আর এই ঈদে নির্দিষ্ট দোকান থেকে পোশাক কেনাকাটায় বিকাশ দিচ্ছে 10% ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। অত্যাধুনিক পাকিস্তানি কাপড়ের বাংলাদেশি লাইফস্টাইল ব্র্যান্ড সেলাইয়ের আউটলেট থেকে পাওয়া যাচ্ছে ঈদের সব কালেকশন। এবার নারীদের জন্য প্রতিষ্ঠানটি বাজারে এনেছে 1 পিস, 3 পিস, 2 পিস পাকিস্তানি স্টিচ এবং স্কিন কেয়ার প্রোডাক্ট। আর সেলাইয়ের সাথে যুক্ত হয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। শোরুমটিতে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই ক্রেতারা পাচ্ছেন E24 যোগ করে 500 টাকার কুপনে 10% ক্যাশব্যাক। সেলাইতে আসলে পাকিস্তানি সব ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। 3 পিস আছে, 2 পিস আছে, 1 পিস আছে, স্টিচ আছে, এগুলাই। আর এখানে স্কিন কেয়ারের প্রোডাক্টও বর্তমানে পাওয়া যাচ্ছে। কুপন কোড E24, সেক্ষেত্রে আপনার ক্যাশব্যাক পাচ্ছে এবং সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত আর 2 বার করতে পারবে। বিকাশের এই ক্যাশব্যাক কেনাকাটায় আরো বাড়তি আনন্দ যোগ করে জানান ক্রেতারা। ক্যাশব্যাক হোক আর একটা ডিসকাউন্ট ফ্যাসিলিটি থাকুক, প্রত্যেকটা কাস্টমারকে আসলে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে পারচেজের ক্ষেত্রে। বিকাশের সুবিধাটা এটাই, যেটা হচ্ছে যে জাস্ট 1 মিনিটের ভিতরে ক্যাশটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায় এবং কি খরচও কম আছে। বিকাশ হেল্প করেছে, ক্যাশ হ্যান্ডেল করতে হচ্ছে না, প্লাস ক্যাশব্যাক রিটার্ন পাওয়া যাচ্ছে সব দিক দিয়েই। অফারটি চলবে 10 এপ্রিল পর্যন্ত। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 5 জন মারা গেছেন। দুপুরে সদর উপজেলার ল্যাংড়ার বাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের ধাক্কায় মাহেন্দ্র পরিবহনের যাত্রীতে একই পরিবারের 3 জন মারা যান। নিহতরা হচ্ছেন লুৎফর রহমান, তার স্ত্রী শাহনাজ এবং 2 বছর বয়সী ছেলে মাহদি। ঈদে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছে 7 জন। এছাড়া ত্রিশাল ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। স্বাদ আর সাধ্যের সমন্বয়ে রংপুর নগরীতে গড়ে উঠেছে গরিবের বাজার। শিশু থেকে সব বয়সী নারী ও মেয়েদের পোশাক পাওয়া যায় কম দামে। ঈদের কেনাকাটায় খুশি অল্প আয়ের মানুষেরা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। বিভাগীয় নগরী রংপুরের হাড়িপট্টি মার্কেট গরিবের বাজার নামে পরিচিত পুরো বিভাগ জুড়ে। পাওয়া যায় হাল ফ্যাশনের 3 পিস থেকে নারী ও মেয়েদের সব ধরনের বাহারি পোশাক। ঈদের কেনাকাটায় মার্কেটটিতে উপচে পড়া ভিড়। বড় বড় শপিং মল আর শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটগুলোতে বিক্রি হওয়া সমমানের পোশাকের দামও এখানে খুবই কম। চাকচিক্যহীন আর দোকানগুলোর তেমন সাজসজ্জা না থাকায় অনেকে গুরুত্ব দিতে চান না। তবে নিম্নবিত্ত আর স্বল্প আয়ের মানুষের মাঝে এই মার্কেট খুবই জনপ্রিয়। পোশাকের গুণগত মান ঠিক রেখে দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। গরিবের মার্কেট, এখানে হলো স্বল্প মূল্যে যারা লোকজন আসে তাদের জন্য সাশ্রয়ী হয়, আমরাও এই জন্য এখানে আসছি। যাদের একটু আয় কম, আমাদেরও একটু আয় কম, যার কারণে আমরা এখানে আসছি। এখানে খুব সাশ্রয়ী পাওয়া যাচ্ছে এবং কেনাকাটা করতে সহজলভ্য। আমাদের মতো নিম্ন আয়ের মানুষ যারা আছি তারা ঈদ আয়োজনে ছোটদেরকে বড়দেরকে সাজাতে খুব অল্প বাজেটের মধ্যে আমরা এই মার্কেটের মধ্যে আসি। এখানে অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায় আর খুব অল্প রেটেই পাওয়া যাচ্ছে। অন্য বাড়ির চেয়ে বেচা বিক্রিও বাড়ায় সন্তুষ্ট দোকানিরাও। বিভিন্ন বড় বড় শপে তো একটু দাম বেশি, আমাদের এখানে আসলে একটু সাশ্রয়ে কিনতে পারে, এই জন্যই আর কি আমাদের এখানে একটু ভিড় বেশি এবং আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো। গত 2-3 বছরের করোনার ওই ঝামেলার কারণে বিভিন্ন ইয়ার চেয়ে এইবারকার একটু ভালো। মহিমা পলি, একুশে টেলিভিশন। আন্তর্জাতিক খবর।
থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের কারেন রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরটি এখন বিদ্রোহীদের দখলে। দেশটির সেনাবাহিনী কয়েক দশক ধরে কারেন রাজ্যের নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি বিদ্রোহীদের তীব্র লড়াইয়ের মুখে একের পর এক শহর হারাচ্ছে। এবার নতুন করে থাই সীমান্ত সংলগ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর মাওয়াওদি দখলে নিয়েছে বিদ্রোহী জোট পিপলস ডিফেন্স পার্টি। তারা জানায় এরই মধ্যে 617 সেনা সদস্য ও তাদের স্বজনরা আত্মসমর্পণ করেছেন। 67 সেনা কর্মকর্তাও। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ। এদিকে আত্মসমর্পণের পর সেনা সদস্যদের থাইল্যান্ডে আশ্রয় দেওয়ার জন্য দেশটির সরকারের কাছে আবেদন জানিয়েছে জান্তা বাহিনী। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, মানবিক দিক বিবেচনা করে ওই সেনাদের আশ্রয়ের ব্যবস্থা করেছে তারা। আন্তর্জাতিক চাপের মুখে থাকা সত্ত্বেও গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর রাফায় অভিযান শুরুর দিন নির্ধারণ করেছে ইসরায়েল। এদিকে দাবি পূরণ না হওয়ায় ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা না হওয়া পর্যন্ত ইসরায়েলে 54টি পণ্য রপ্তানি বন্ধ রাখবে তুরস্ক। দেশটির বাণিজ্যমন্ত্রী জানান, দ্রুত কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা। তালিকায় রয়েছে লোহা, স্টিল সহ নানা ধরনের নির্মাণ পণ্য। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে সৌদি আরব ও পাকিস্তান। আর মানবিক সহায়তা পৌঁছানোর উপর জোর দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা জানিয়েছে ফ্রান্স। এদিকে 15 লাখ মানুষের শহর রাফায় অভিযান শুরুর দিন নির্ধারণ করেছেন নেতানিয়াহু। তারিখ প্রকাশ না করলেও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে ফিলিস্তিনিদের কোনো দাবি রাখা হয়নি উল্লেখ করে নতুন প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাল উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। সৌদি চাঁদা দেখা কমিটি জানায়, সোমবার আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি। 30 রোজা পূর্ণ হওয়ার পর বুধবার দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, তুরস্ক, মিশর ও ইরান সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে একই দিনে উদযাপিত হবে ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্য ছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা বেশ কিছু দেশও বুধবার ঈদ আনন্দে মাতবে মুসলিম সম্প্রদায়। আরবি বর্ষপঞ্জির নবম মাস রমজানের পুরোটা সিয়াম সাধনা শেষে ঈদের মধ্য দিয়ে ফের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেন মুসলিমরা। অর্ধ শতাব্দী পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো বিরল মহাজাগতিক ঘটনা উপভোগ করল বিশ্ব। মেক্সিকোর মাজাতলান শহরে উষ্ণ বালুর সৈকত থেকে শুরু হয়ে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের সাগর তীরে গিয়ে শেষ হয় এই বিশেষ প্রাকৃতিক ঘটনা। 4 মিনিট 27 সেকেন্ডের বিস্ময়কর ঘটনা দেখে মুগ্ধ বিশ্বের কোটি কোটি মানুষ। রিপোর্ট দুলি মল্লিকের। ভর দুপুরে ধীরে ধীরে নেমে আসে রাতের অন্ধকার। আকাশের তেজস্বী সূর্যকে ঢেকে দেয় চাঁদ। 54 বছর পর এমন বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করল বিশ্ব। স্থানীয় সময় বেলা 11টা 7 মিনিটে মেক্সিকোর মাজাতলান শহরের উষ্ণ বালুর সৈকতে প্রথম এই ঘটনার শুরু। এরপর নায়াগ্রা জলপ্রপাতের ওপর নেমে আসে অন্ধকার। পৃথিবীর বুকে 4000 মাইল পর্যন্ত বিস্তৃত হয় এই দৃশ্য। শেষ হয় কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের সমুদ্র তীরে। কোটি কোটি মানুষ এই দৃশ্য উপভোগ করে, জানায় বিস্ময়ের অনুভূতির কথা। বিজ্ঞানীরা জানান, পুরো ঘটনাটি হতে সময় লাগে 2.5 ঘন্টা। তবে পুরো অন্ধকারের মুহূর্তটি ছিল মাত্র 4 মিনিট 27 সেকেন্ড। এর আগে 1973 সালে এমন বিরল ঘটনা ঘটেছিল। আফ্রিকা মহাদেশ দীর্ঘ সময়ের জন্য অন্ধকার হয় দিনের বেলাতেই। পূর্ণ সূর্যগ্রহণের সময় প্রাণী ও উদ্ভিদ জগতেও লক্ষ্য করা যায় অস্বাভাবিকতা। এবারের মতো সূর্যগ্রহণ দেখতে বিশ্ববাসীকে আরও 125 বছর অপেক্ষা করতে হবে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। ইতালিয়ান ফুটবল লিগ সেরি আতে উদানিসকে 2-1 গোলে হারিয়েছে ইন্টার মিলান। ঘরে মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের বিপক্ষে 1-0 এগিয়ে যায় উদিনেস। খেলার শেষ করছি মানবিক আবেদনের খবর দিয়ে। মাত্র 9 বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত আলিয়াসা আদর। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসা পেলে শতভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তবে প্রয়োজন প্রায় 50 লাখ টাকা। এদিকে চিকিৎসা ব্যয় মেটাতে ইতিমধ্যেই সর্বস্ব হারিয়েছে তার পরিবার। মানিক শিকদারের প্রতিবেদন।
নাম আদর। তোমার বড় ভাই কি হওয়ার ইচ্ছে? আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল, এখন হয়তো পাবো না। আদরে কণ্ঠেই জানায় তার স্বপ্নের কথা। মেধাবী এই শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হতে চাইলেও জীবন প্রদীপ এখন ঝড়ো হাওয়ার কবলে। আমার ইচ্ছে হয় আবার আগের মতো স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে খেলতে, আবার সবার মতো থাকতে ইচ্ছা। সালে প্রথম জানা যায় ক্যান্সারে আক্রান্ত আদর। পরিবারের সর্বস্ব আর স্বজনদের অর্থ সাহায্যে চিকিৎসা করিয়েছেন মা তসলিমা। পিজিতে পাঠানোর পরে ওখানে ওরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর লাস্ট বোন মেরু করে ওরা শিওর হয় যে ওর লিউকেমিয়া, ALL, ব্লাড ক্যান্সার। পরিবারের একমাত্র উপার্জনকারী আদরের বাবা শ্রমিক হিসেবে কাতারে কর্মরত। 2 সন্তান নিয়ে দিশেহারা তসলিমা। এদিকে চিকিৎসকরা বলছেন বোন মেরু প্রতিস্থাপনের মাধ্যমে আদরকে সুস্থ করে তোলা সম্ভব, কিন্তু প্রয়োজন প্রায় 50 লাখ টাকা। ওটা বেয়ার করার মতো কোনো এবিলিটি ভাই আমাদের নেই। আমার বাচ্চা আজকে অন্ধকার রুমে লাইট অফ করে রাখে, ওর জীবনটা অন্ধকারে তলিয়ে গেছে। আদরকে বাঁচাতে সাহায্যের আকুতি জানিয়েছে তার বড় ভাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিয়ান। আমাদের সমাজের মূল চাকাই হচ্ছে বিত্তবানরা, প্রবাসী ভাইয়েরা এবং হচ্ছে সরকার। এই ভাইটার যেন জীবনটা বাঁচাতে তারা এগিয়ে আসে। ইসলামী ব্যাংক হিসাব নাম্বার 2050620200023208 ও পূবালী ব্যাংকের হিসাব নাম্বার 017510113101। এছাড়া 0173497669 নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমেও সহায়তা করা যাবে। আদরের চিকিৎসায় সাহায্যের হাত বাড়াবেন মানবিক মানুষ, সেদিকেই তাকিয়ে আছে এই অসহায় পরিবার। রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, আমি দেশবাসী যারা বিত্তবান আছে তাদের কাছে হাত জোড় করে মিনতি করে অনুরোধ করছি আমার ছেলেটা যেন ট্রিটমেন্ট পেয়ে, যদি উপর আল্লাহর হায়াত দেয়, সে যেন বাঁচতে পারে, সুস্থ জীবনে ফিরে আসতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। কমলাপুরে উপচে পড়া ভিড়, ট্রেনের ছাদে ঝুঁকির যাত্রা, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। ঈদের আগে শেষ কর্মদিবস অনেকটাই শুনশান সচিবালয়, কর্মব্যস্ত জরুরি সেবায় নিয়োজিতরা। নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, এবারের জামাতে সামিল হতে পারবেন 85,000 মানুষ। আবারও স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র এমপিদের বিভক্তি, শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। হুমায়ুন আজাদ হত্যার ফাঁসির আসামি নূর মোহাম্মদ গ্রেপ্তার, ভুয়া পাসপোর্ট করে পাড়ি জমিয়েছিলেন সৌদিতে। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।